আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, মজলুম সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান গত ৩ দিন ধরে কারাগারে বন্দী। তাকে কোর্টে আত্মসমর্পণ করার পর আপনারা জানেন যে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ দিনেও এই অপদার্থ সরকার কোনো ওয়ে আউট করতে পারেনি তাকে কিভাবে জামিন দেয়া যায়। ইতিমধ্যে ৪৮ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে গতকাল আমাদের প্ল্যাটফর্ম থেকে। আজকে ঢাকা ইনকিলাব মঞ্চ থেকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে মুক্ত করার ব্যাপারে। অর্থাৎ আমাদের এমন একটা অপদার্থ ব্যবস্থায় আমরা পৌঁছেছি যে ৩ দিনেও কোন সহজ একটা পদ্ধতি বের করা যায় তাকে আ বের করার জন্য তার কোনো ওয়ে আউট কেউ করতে পারছে না। তো আপনারা বুঝতেই পারছেন যে কি কারণে আমরা অপদার্থ বলছি। তো আজকেও আমাদের প্রতিবাদ মাহমুদুর রহমানকে অ্যা বে বে জেলে পাঠানোর বিষয়ে আমাদের প্রতিবাদ অব্যাহত আছে। আপনারা জানেন যে তার মুক্তি পর্যন্ত আমরা প্রতিদিনই এই প্ল্যাটফর্ম থেকে আমরা ভার্চুয়ালি প্রতিবাদটি অব্যাহত রাখবো। আ আজকে আমার কথা ছিল সাধারণ দর্শকদেরকে অন্তর্ভুক্ত করার। আপনাদের যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি তাতে প্রত্যেকের অ্যা মানে এটা একটা সময় সাপেক্ষ কাজ। আমি দেখি আগামীকাল পারি কিনা। বাট যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন প্রত্যেককে আমরা বিভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। আমি যদি পরিচয় করিয়ে দিই, আজকে নতুন অতিথি দিয়ে শুরু করি। নতুন অতিথি আজকে আমার চ্যানেলে প্রথম আসছেন সার্জিস আলম। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সার্জিস আ আ গণ এই যে ছাত্র গণ বিপ্লবের যেই সমন্বয়ক তার অন্যতম একজন সমন্বয়ক এবং বেশ ভোকাল এবং অ্যাক্টিভলি তিনি ভূমিকা রাখছেন বা বিপ্লবের সময় তো বটে, বিপ্লব পরবর্তী সময়েও। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আ লেখক, সাংবাদিক, মেরিন ইঞ্জিনিয়ার, আমার নিয়মিত অতিথি জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে সাংবাদিক মাসুম মাহবুব। বাংলাদেশে তিনি অনেক প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়ায় দীর্ঘদিন কাজ করেছেন এবং এখনো তিনি অনলাইনে সক্রিয় আছেন। নানা বিষয় নিয়ে কাজ করেন তার নিজস্ব চ্যানেলে। মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন, অনলাইন হিরো, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, অনুসন্ধানী রিপোর্ট, যার অনুসন্ধানী রিপোর্ট এখনো খুব আলোচিত, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি দ্বিতীয়বারের মতো আমার চ্যানেলে যোগ দিলেন, জনাব শরীফ মোহাম্মদ হাদি, শরীফ ওসমান হাদি। ওসমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো দর্শক, আমরা আজকেও আসলে মাহমুদ ভাই গত ৩ দিন ধরে জেলখানায়। তিনি তার অসুস্থ মাকে দেখার জন্য গেছেন। তিনিও একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। প্রথম কথা হচ্ছে তার জেলে যাওয়ারই কথা ছিল না যদি তারা সিদ্ধান্ত নিতে পারত যথাযথভাবে। যেহেতু তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছে অথবা তারা চেয়েছে মাহমুদুর রহমান জেলে যাক। এই সরকারের মধ্যে আপনারা জানেন যে হাসিনার ভূতেরা এখনো সক্রিয়। সেই ভূতেরা হয়তো চেয়েছে মাহমুদুর রহমান জেলে যাক। সেটি একটা কারণ হতে পারে। কারণ নানা রকমের উপায় থাকার পরেও মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হয়েছে এবং গত ৩ দিনে এর কোনো ওয়ে আউট করতে পারে নাই। তো সরকারের যে অপদার্থ অ যে আচরণ আরকি বা চরিত্র, সেটি ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে, ক্রমশ বেরিয়ে আসছে যে কত অযোগ্যরা বসে আছে আমাদেরকে পরিচালনা করার জন্য। যদিও তারা মনে করে শাসন করতে বসছে, পরিচালনা করার জন্য। তো ইলিয়াস হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। অ্যা যে কিভাবে দেখছেন যে ৩ দিনেও আসলে মাহমুদ ভাইয়ের আমরা কোনো সুখবর পেলাম না। আ কিভাবে দেখেন আপনি? আপনার কাছ থেকে শুনি। জি, আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাদের এই যে আলোচনায় গতকালকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, আমার মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎদেশে সুড়সুড়ি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। আজকে কিছুক্ষণ আগে আমি ২ টা টেলিভিশনে দেখলাম একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আ আসিফ নজরুলের যেই শাশুড়ি,
আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন, শাওন হুমায়ুন আহমেদের কি বলবো, স্ত্রী বলি, যাই হোক। তো হুমায়ুন আহমেদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি কাম বান্ধবী। তো এই শাশুড়ি কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। তো সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে, 2 জন 5 জন 10 জন 20 জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? একজনকে আটক করা হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল। হঠাৎ করে 2 ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় নাই। এটা কিভাবে সম্ভব? সবকিছুই তো অস্বাভাবিকভাবে চলছে। তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন, এত স্বাভাবিক, এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের, এটা আমাদের কাছে ভাল লাগেনি। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক-টমক দিচ্ছি, এটাতে ওই গাধার পিছনে সুড়সুড়ি দেওয়ার মতোই মনে করছে যে যা, যা সুড়সুড়ি দেয় দেক, এটা চলে যাবে। এই জায়গায় কনক ভাই থাকা যাবে না। আমি আজকে আপনাদের যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে একদম যেগুলো ও যে অন্যায় অনিয়ম হচ্ছে, সার্জিস আলম এখানে আছেন, হাসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন, এই প্রশাসনের 2 জন ছাত্রদের প্রতিনিধিও আছেন। সো যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন। এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে। তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে, কাদের রক্ত গেছে, কিছুই জানে না তারা। তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে। পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে। এখন এই লোকগুলো যে এইখানে আছে, এদেরকে, এদের ব্যাপারে কথা বলবে কে? এদেরকে তো ফোর্স করতে হবে। সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশে দরকার। এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি, মিনার ভাই, অনুপ সারোয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে। মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে আমাদের শফিক রহমান, সবার সাথেই কথা হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটার নামটা এক্সাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়েও আমাদের এখনো আলোচনা হয় নাই পুরোপুরি। তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধহয় থাকবে। আমাদের এই সংগঠন, এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না। যে সার্জিসরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি। আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন। ওসমান ভাইদের যেই ইনকিলাব সেটার সাথেও আছি। আমরা একেকজন একেকজনের পরিপূরক। বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে, গণমাধ্যম যারা, যেসব মালিকরা এখন পরিচালনা করছেন, সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুড়সুড়ি অনুভব করছেন। তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে। এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নঈম নিজাম। তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে। আপনার কালবেলার যেই সন্তোষ শর্মা, সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমি অন্তত 5 জন আলেমের সাথে কথা বলেছি। 5 জন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন। সো এরা এখনো এখানে বসে আছে। এই সোমা ইসলাম, ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হয়েছে। রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে। কালকেও তাকে তার গাড়ির স্টিকার সহ গাড়িতে একজন পেয়ে গেছে। এরকম এই যে একটা বিশাল চক্র, তারা মনে করছে যে কয়দিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। সো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে, মালিক পক্ষের সাথে। মালিক পক্ষ যদি না শোনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে। জি, আমার প্রাথমিক বক্তব্য এতটুকুই। আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ হবে। আমরা তো কথা বলছিলামই, এটা নিয়ে নিশ্চয়ই আমরা একটু কথা আগাবো এবং আমরা একটা ফর্মাল একটা ঘোষণা দিব। আমরা সমন্বয়কদের সঙ্গে কাজ করব বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেখানে যেখানে আছে, কারণ এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এটাকে সহযোগিতার করা প্রয়োজন। কারণ বাংলাদেশের এত রক্তের পথের বিনিময়ে আমাদের যে বিজয় সেটি টিকিয়ে রাখতে হলে আসলে সব দিক থেকে এক ধরনের চাপ, প্রেশার গ্রুপ তৈরি করতে হবে। সার্জিস, আমি আপনার কাছে আসি। এই যে মাহমুদুর রহমান সাহেব ধরেন কোর্টে আত্মসমর্পণ করলেন, তিনি জেলে পাঠিয়ে দেওয়া হলো। এখানে কিছু কথা বলা হচ্ছে যে মাহমুদ ভাইকে আমরা বলেছিলাম, তিনি কথা শুনেন নাই। তাকে বলেছিলাম আপনি হসপিটালে যান, হসপিটাল থেকে যে আবেদন করেন আপনি অসুস্থ, কোর্ট আপনাকে হসপিটালে থাকার ব্যবস্থা করে দিবে। অথবা আপনি কি বলে ওই যে ফৌজদারি কার্যবিধি 401 এর আওতায় আবেদন করেন, তাহলে আমরা মামলাটা স্থগিত করে দিব।
অর্থাৎ ধরেন যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের, কি বলবো, এক ধরনের ব্যাকডোরের পথ। মাহমুদ ভাই তো এই পথে যাবে না, এটা সবাই জানে। তো এখন এর বাইরেও পথ ছিল। সেই মামলা শফিক রেহমান, মিজানুর রহমান, ভূঁইয়া মিল্টন, তাদের আবেদনের প্রেক্ষিতে যে 1 বছর স্থগিত করা হয়েছে। তো ওই দুইজনকে কেন করলা রে ভাই? একসাথে সকল আসামির কার্যক্রম স্থগিত করে দিলেই তো হয়। একজন আবেদন করলেই তো হলো। ম্যাজিস্ট্রেট কোর্ট এই জামিন বা তাকে জেলে পাঠানোর বিষয়টা প্রলম্বিত করতে পারতো। সাথে সাথে পাঠাতে হবে এমন কোনো কথা নেই। হিয়ারিং আরো 3 দিন পরে করতে পারতো, 10 দিন পরে করতে পারতো। তো এই যে একটা অব্যবস্থাপনা, বা ধরেন সার্জিস, আপনি আন্দোলনের এই ছাত্র আন্দোলনের অনেকটা পুরোধার ভূমিকাতেই ছিলেন। যে গ্রুপটা আপনারা সামনে ছিলেন তার মধ্যে আপনি অন্যতম। আপনি কি মনে করছেন যে প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে যাচ্ছে, আর 7 দিন গেলেই 2 মাস পূর্ণ হবে। Are you happy with the performance of the government? Are you happy with their activities? What is your observation? আহ, আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, শুধু আজকে এখানে নয়, আসলে বেশ কিছুদিন ধরে 1 মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই, যেই ফর্মে যে দেখতে চাই, ছাত্র জনতার যে স্পিরিট ছিল, ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল, যেটি নিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন, খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে, সেটি ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি, সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না। ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তাদেরকে আপনি 7 দিনও একদিন খুঁজে পাবেন না। সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই। এবং তারা যে কি কাজগুলো করছে, এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না। তারা কি কাজ করছেন, কিভাবে চলছে, কি ইমপ্রুভ হচ্ছে, এটিও তো আমাদের বলা প্রয়োজন। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন, এই জায়গাটিতে কাজ করেছি, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে। আমরা সরকারে নেই, এটা সত্যি, কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায়, সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে, তারা কি করছে, তারা এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না। আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি, এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিকমতো কথা বলার সুযোগটি করতে পারি না, কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না। সেই জায়গায় আসলেই আমাদের যে প্রত্যাশা ছিল, এটি সত্যি যে 16 বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেম গুলো যেভাবে ধ্বংস হয়েছে, আমরা চাইলেই 2 মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না, কিন্তু একটি গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে। সেই জায়গায় আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে, তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে, তারা সেটি মানুষের সাথে এই কমিউনিকেশনটি করছে, তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে। সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি, এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ায়, তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে, সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না, এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সার্জিস, বলা হয়ে থাকে যে এইসব উপদেষ্টাদেরকে ছাত্ররাই আসলে নির্বাচন করেছে, ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য।
যেমন ডক্টর ইউনূসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাকে রাজি করিয়েছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টারও বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন, আপনাদের মনোনীত উপদেষ্টা এরা। আসলে কি তাই? আপনারা কোন ক্রাইটেরিয়া এদেরকে উপদেষ্টা বানালেন না, মনোনয়ন করলেন? একেবারে এনজিও থেকে আমার জায়গা থেকে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষেত্রে যদি আমরা বলি, তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম, আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন, যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে। কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং এটাও তো সত্যি যে যেই দোসররা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে, এটার জন্য স্থায়িত্ব না থাকে, সেই জায়গায় তার মতো একটি ফেসকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম। এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে, আমাদের লিয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে। এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি, সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসলে লিস্ট এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায়। সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল, যারা ছাত্র আন্দোলনকারী ছিল, সমন্বয়কারী ছিল, তাদের জায়গা থেকে ছিল, কিংবা বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না। আবার কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল। সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে, এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম একটা অ্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না, সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও কাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল। সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে। কিন্তু এটা তো সত্যি যে এটি চিরন্তন কোনো পদ নয়। এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে, ঠিক আমরা একইভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গিয়েছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না, যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, ভবিষ্যতের আখের গুছানো, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গায় সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না, ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন, সেটির জন্য আমাদের প্রতিবাদ করা, রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে আমরা সেই কাজটি আবার করতে প্রস্তুত আছি। আমি যদি একটু অ্যাড করি আপনার সাথে, ধরেন ওই যে আবার রাস্তায় দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, এত সময় আছে সময় নষ্ট করার? আমার মধ্যে 2 মাস হয়ে যাচ্ছে, 60 দিন আপনারা একটা রিভিউ করেন কার পারফরমেন্স কি, কে কি করেছে এবং সেই অনুযায়ী একটা স্ট্রিক্ট আপনারা অবস্থান নেন। কারণ দেখেন ডক্টর ইউনূসের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন আছে, কিন্তু তার আশেপাশে যারা বসে আছেন তাদের কারণে কিন্তু আমরা ডক্টর ইউনূসকে সহ আমরা সমালোচনা করতে বাধ্য হব, আমাদের কিছু করার নাই আসলে। ডক্টর ইউনূস আমাদের অত্যন্ত সম্মানের একজন মানুষ এবং আমরা মনে করি আমাদের দেশের জন্য তার প্রয়োজন, আমাদের দেশের এই দুরবস্থা থেকে টেনে তোলার জন্য তিনি যথেষ্ট শক্তিমান একজন মানুষ। তো এবং উপদেষ্টাদের আমি যদি বলি যে আমি মাঝখানে অনেক আগে যখন এই সরকার গঠন হচ্ছে তখনই আমি বলছিলাম যে একজন উপদেষ্টাকে তৎকালীন ডিজিএফআই চিফ হামিদ, মেজর জেনারেল হামিদ,
দুইটা গাড়ি চেঞ্জ করে ক্যান্টনমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা ধরাই দিচ্ছে। সেই উপদেষ্টার উপর ডক্টর ইউনূসের যথেষ্ট আস্থা ছিল, এখনো আছে, সে আসিফ নজরুল। তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে, আমরা এগুলো বুঝিও না আর কি। কারণ সাখাওয়াত হোসেনের মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে, আলী ইমাম মজুমদার কি কারণে ঢুকবে, তারপরে আপনার এই যে ওই যে ব্যারিস্টার হাসান আরিফ কি কারণে ঢুকবে। অর্থাৎ বিপ্লবী চেতনায় ছাত্রদের শক্তিতে যে সরকারটা ক্ষমতায় আসলো সেই সরকারের সবার বয়স হচ্ছে 70 ঊর্ধ্ব, মানে ম্যাক্সিমাম আর কি, বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। কম্পেয়ার করলে আপনি দেখবেন 70 আপ সব। সো এগুলো এক ধরনের বিশাল, এইটাও এক ধরনের বৈষম্য আর কি, বিশাল বৈষম্য। তো আজকে আপনি একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুকে, আমি একটু আপনার সঙ্গে এই প্রসঙ্গটা শেষ করে, সরি ইনার ভাই, মাসুম ভাই, আপনার একটু ঠিক আছে, শুনছি আমরা, খুব ভালো লাগছে। আজকে একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুকে, আমি দেখছিলাম যে 23 ঘন্টা আগে আপনি পোস্টটা দিয়েছেন যে গণ অধিকার পরিষদে রাশেদের রেফারেন্সে আপনি বলেছেন যে সমকাল পত্রিকায় নিউজ খুঁজেছেন যে সমন্বয়করা ডিসি নিয়োগ দিচ্ছে বা অন্যান্য জায়গায় হস্তক্ষেপ করছে, এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদেরকে ঘিরে। এবং আপনার স্ট্যাটাসের যে টোন, মানে কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু নাই, বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে, এটা সমন্বয়কের সুপারিশ বা ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি মনে করেন যে আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা নানা রকম ভাবে ফেব্রিকেটেড নিউজ করানোর চেষ্টা করতো, চরিত্র হননের চেষ্টা করতো, নানা রকমের আজে বাজে কমেন্টস করাতো, সেই জায়গাগুলো আপনারা সতর্ক আছেন কিনা? কারণ আমরা দেখছি যে মিডিয়াতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, সেই হাসিনার লোকজনই বসা বিভিন্ন জায়গায় এবং নানা মেকানিজম করছে। তো আপনার এই স্ট্যাটাস বা আমি যা বললাম সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, আমি গতকালকে আসলে এর আগেই বেশ কিছু জায়গায় এটি দেখেছিলাম যে এরকম বলা হচ্ছে আর কি, যে বাংলাদেশের 64 জেলার 64 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি 56 জন ডিসি, প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দোসর, দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাসনাত মিলে নিয়োগ দিয়েছি। তো তখনই আসলে আমরা এই জিনিসটিকে বেশি ওইভাবে পাত্তা দেইনি, কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। ওই যে সিআরআই কিংবা হাসিনার যারা দোসর, তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি। কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেশের স্বার্থের চেয়ে, কিংবা এই ফ্যাসিস্টকে দমন করে একদম পতন ঘটিয়ে অ্যাকচুয়ালি এই বাংলাদেশের ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন, সেই প্রসেসে যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অ্যাকচুয়ালি এই যে সমন্বয়কদের নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন জানি তারা পটেনশিয়াল থ্রেট মনে করা শুরু করছে, এবং এখনই তারা উঠে পড়ে নেমেছে যে কিভাবে তাদের প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু তারা এখনো এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদের মুখোমুখি করা হয়, তাহলে বিগত 16 বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল, সে যে দলই হোক না কেন, অসংখ্যবার চেষ্টা করার পরেও ফ্যাসিস্ট হাসিনার কিছুই করতে পারেনি। কি পরিস্থিতি আবার তৈরি হবে, নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব, কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে। তো সেই জায়গা থেকে আমরা এটিকে সেভাবে আমরা পাত্তা দেইনি। কিন্তু গতকালকে দেখলাম যে একটি কনফারেন্সে আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে, যেখানে অসংখ্য মানুষ রয়েছে, সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে, তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি 56 জন ডিসি নিয়োগ দিয়েছি, আমরা নাকি আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি, এরকম কথাবার্তা। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা 18-র কোটা সংস্কার আন্দোলনে ছিল, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, সেই জায়গায় ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো, পিয়াদায়ের এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটি নিউজকে এভাবে অপপ্রচার করে, তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশাহত হই। তার চেয়ে সবচেয়ে বড় কথা, তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়েও থাকে যে আওয়ামী লীগের দোসররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে 56 জন ডিসি, এই প্রশ্নটি তার কাকে করা উচিত? কেন এই প্রশ্নটি তিনি সার্জিস হাসনাতকে করবেন? এই প্রশ্ন তো করা উচিত যে জনপ্রশাসনে বসে রয়েছে ওই আলী ইমাম মজুমদার, তাকে আজকে থেকে প্রায় 1 যুগ আগে যে আলী ইমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব ছিল 1/11 সময়,
সেই আলী ইমাম মজুমদারকে এই 16 বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল ওই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই বুড়ো বয়সে টেনে হিচড়ে এনে এখানে আবার বসাতে হবে? যে আলী ইমাম মজুমদার ওই 11 সময় সার্ভ করে এসেছে এবং এই 11 নির্বাচন এক স্টিল প্রশ্নবিদ্ধ। ওই নির্বাচন কি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিনা এই বিষয়ে অসংখ্য কথা রয়েছে। সেই জায়গায় ওই আলী ইমাম মজুমদারকে এখানে এসে বসানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা, আলী ইমাম মজুমদারের পিএস কাকে করেছে? তিনি পিএস করেছে আহসান কিবরিয়া নামের এমন একজন ব্যক্তিকে যিনি বিগত 9 বছর ধরে ওই প্রধানমন্ত্রী কার্যালয় ফ্যাসিদ হাসিনা সরকারের দোসর হিসেবে একজন গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে। তিনি 5 বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল, 4 বছর ধরে 2 মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল প্রশাসনে। তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের শেখ হাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত 4 বছর ধরে, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সেদিনও যে ওই কার্যালয়ের মহাপরিচালক, তাকে এনে তিনি পিএস বানালেন। এই যদি আওয়ামী লীগের ছাত্রলীগের দোসরদের আবার পুনর্বাসিত হয় তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে? তাহলে এই প্রশ্নটি আলী ইমাম মজুমদারকে করা উচিত, আহসান কিবরিয়াকে করা উচিত। তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করা উচিত। সচিবালয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে এই প্রশ্নটি করা উচিত। সচিবালয়ের ভিতরে 2 মাসের মধ্যে 3টি প্রমোশন পেয়েছে, বঞ্চিতর নাম ভাঙিয়ে খাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে, অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে। আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে, সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে। এগুলো কোথা থেকে হচ্ছে? এগুলোকে আমরা দিচ্ছি? আমরা কোন অথরিটি? আমরা আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না। এই সরকার গঠনের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, কোনদিন আলী ইমাম মজুমদারের সাথে আমাদের 1 সেকেন্ডের কথা হয়েছে? না সামনাসামনি, না ফোনে। আমরা মনেই করি না যে আমরা ওই অথরিটি যে গিয়ে একজন ডিসি নিয়োগ দিবে, একজন সচিব নিয়োগ দিবে। আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলবো, এই অসঙ্গতিগুলো তুলে ধরবো। ছাত্র জনতার স্পিরিটের সাথে যেই জিনিসগুলো যায় না, জনগণের প্রত্যাশার সাথে যে জিনিসগুলো যায় না, সেগুলো তুলে ধরবো। সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব, প্রেসার ক্রিয়েট করব। কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব? সেই জায়গায় তবে সার্জিস, আমি মনে করি যে আপনাদের আরেকটু ওয়াচডগের যে ভূমিকা আপনারা আছেন সেটি আরেকটু কঠোর হওয়া উচিত, কারণ সময় চলে যাচ্ছে। কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না আর কি। হেলে দুলে দুলটি চালে যাব। আমরা গণতান্ত্রিক সরকারে ফিরতে চাই খুব দ্রুত। সংক্ষিপ্ত একটা মন্তব্য, তারপরে আমি মাসুম মাহবুব আপনার কাছে যাব। মাহমুদ ভাইয়ের সঙ্গে যা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? তার পূর্বে শুধু একটা জিনিস একটু স্পষ্ট করি, আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম 1-2 মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা, এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে। সেই জায়গায় আমরাও 1-2 মাস আসলে অবজার্ভ করেছি, আমরা তাদের অবস্থাটি দেখেছি, এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা, এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে। এবং এই প্রশ্নের ভাষা, প্রশ্নের যে সাউন্ড, এটি ডে বাই ডে আরো স্ট্রিক্ট হবে, আরো সাউন্ড সেটি আরো বাড়তে থাকবে। সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে চাই। এবং আমাদের মাহমুদুর ভাইয়ের সাথে যেটি হয়েছে, আমরা আজকে একটি জিনিস দেখে অবাক হলাম, রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যে মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, ওই রানা প্লাজার যে মালিক, তার আজকে জামিন হয়ে গিয়েছে। কিন্তু মাহমুদুর ভাইয়ের যে জামিন, সেই জামিনটি হয়নি। বিভিন্ন যে তাদের মারপ্যাচ, আইনের মারপ্যাচ, তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম্য, যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সেই চিত্র এখানেও দেখছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, বিগত 16 বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্করে কাটতে হয়েছে। অসংখ্য মানুষকে, যাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, থানা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, আদালত দিয়ে হোক, নির্যাতনের শিকার করেছে,
হয়রানির শিকার করেছে। কিন্তু আজকে এই 24 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি, আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের যে তুলিয়াপার যে ভাই, তার সাথে যেটি হয়েছে, এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি, আমরা স্পষ্ট করে বলি আমরা কোনোদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন আমরা সেটি জানাবো। জি, আমরা মায়ের ডাকের তুলির ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমরা আসবো। এবং শুধু ধরেন রানা প্লাজা না সার্জিস, আপনি যদি দেখেন সকল শীর্ষ সন্ত্রাসী বের হয়ে গেছে। ইভেন কি করোনার সময় যে প্রতারক শাহেদ, রিজেন্টের শাহেদ, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেও জামিনে বের হয়ে গেছে। তো মানে এটা একটা মহোৎসব যাচ্ছে আর কি মনে হচ্ছে, মানে ললেসনেস বা বিচার বিভাগ। জি, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা লক্ষ্য করছি, দেখুন অনেকে আসলে এটা সত্যি যে বিভিন্ন মিথ্যা মামলায় অনেক নির্দোষ ব্যক্তিকে আদালতে রাখা হয়েছিল, আদালতের মাধ্যমে আসলে আদালতকে অপব্যবহার করে, আমি যদি শব্দটা বলি ইউজ, এটা আরো ভালো শোনাবে, আদালতকে কিংবা থানাকে এক প্রকার ইউজ করে আসলে এই মানুষগুলোকে কারাগারে বন্দী করা হয়েছিল। এটা যেমন সত্য, এমন অসংখ্য অপরাধী, অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্য কিংবা অনেক আসলে একদম দাগী আসামি, তারাও তো ওই বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়ে ওই কারাগারগুলোতে বন্দী ছিল। কিন্তু আজকে তারা বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে ব্যবহার করে টাকা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার যে তাদের জায়গা থেকে অঙ্গীকার, সেই অঙ্গীকার করে, কিন্তু আমরা এমনও শুনতে পাচ্ছি যে তারা বের হয়ে তাদেরকে একটি বড় আর্থিক সহযোগিতা দিবে কোন একটি গোষ্ঠীকে, তারা বের হয়ে সেই জায়গা থেকে কোন একটি গোষ্ঠীকে ম্যান সাপ্লাই দিবে। এই জিনিসগুলোর অঙ্গীকার করে তারা এই মানুষগুলো ওই জামিনটি নিচ্ছে এবং কারাগার থেকে মুক্ত হচ্ছে। কিন্তু দিন শেষে এটা তো পুরো দেশের যারা সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, তাদের জন্য থ্রেট। কারণ তারা যে কাজগুলোর সাথে অভ্যস্ত, তারা যে সার্কেলটির সাথে, সিন্ডিকেটটির সাথে অ্যাটাচ, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তো কখনোই ভালো ছিল না এবং তাদের রক্তে এটি জেনেটিক্যালি রয়েছে। সেই জায়গা থেকে আমরা কখনোই এটিকে সমর্থন করি না এবং আমরা আমাদের জায়গা থেকে এটির বিরুদ্ধে কি অবস্থান নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে সেটি পর্যালোচনা করে আমাদের স্টেপটি নিব। সার্জিস, আমি আবারও আসবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। মাসুম মাহবুব, কিভাবে দেখছেন 3 দিনেও মাহমুদ ভাই জামিন হয় নাই, বা সার্জিস যে বক্তব্যটা রাখলেন, আপনার কি মনে হয়? আপনি দেশে থাকেন, আপনি খুব সতর্ক দৃষ্টি রাখেন সবকিছুর দিকে, তো আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন? কনক ভাই, আমি যদি শুরু করতে চাই বিষয়টা মিশরকে দিয়ে। আপনার মনে আছে যে মিশরে একটা বিপ্লব হয়েছিল, সে বিপ্লবটা ছিল হোসনি মোবারককে সরিয়ে ব্রাদারহুডের ডক্টর মুরসি ক্ষমতায় এসেছিলেন। আপনি মিশরের সাথে বাংলাদেশকে মেলাবেন, এখন চোখ বন্ধ করে আমার বিষয়টাকে একটু খেয়াল করবেন। খুব বিপজ্জনক কিছু তথ্য আমি আপনাকে দিতে চাচ্ছি। যখন দীর্ঘদিনের স্বৈরাচার, যদি আমরা হোসনি মোবারককে বলি, তাকে সরিয়ে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে মুরসি ক্ষমতায় আসলেন, তাকে 1 বছরের বেশি থাকতে দেওয়া হলো না, 1 বছর পুরোপুরি থাকতে পারলেন। বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা দাঁড় করা, একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসালো, কিন্তু 2 মাসের মধ্যে প্রতিটি মানুষ সমালোচনা করতে শুরু করলো। নাম্বার 2, কেন মুরসির পতন হলো? দেখেন, প্রথমে নূর পার্টি নামে একটা দল, তারা কি বলল যে প্রতিটা মহিলাকে হিজাব বাধ্যতামূলক করতে হবে এবং সকল মাজার ভেঙে দিতে হবে। বাংলাদেশে হঠাৎ করে দেখেন মাজার ভাঙা শুরু হলো। এই যে নূর পার্টি, এটা কিন্তু মিশরের কথা বলছি, বাংলাদেশের নূরের পার্টি নাম। এগুলো ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, তাদের এজেন্সি কিছু কাজ করে খুব ক্লোজলি এবং ওই সরকারকে বিতর্কিত করার জন্য, ওই সরকারকে চাপে ফেলার জন্য। দেখেন, 1 বছরের মাথায় যখন মুরসির বিরুদ্ধে সেনাবাহিনী নেমে গেল, যে মানুষরা বিপ্লব করে এবং একটা ভোটের মাধ্যমে মুরসিকে ক্ষমতায় বসালে, তারা রাস্তা নামল না। কেবল ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের জনগণ
নামলো, সেনাবাহিনী তাদেরকে মোটামুটি যেভাবে ধোয়াই দেওয়া সেভাবে দিয়েছে, হাজার হাজার ইখওয়ানকে মেরে দিয়েছে, তাদের সকল নেতাকে জেলে ঢুকানো হয়েছে, ফাঁসি হয়েছে, কারো জেলে মৃত্যু হয়েছে। মিনার ভাই খুব স্টাডি করার লোক, কিছু সূত্র হয়তো তিনি তার বক্তব্যে মিলিয়ে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক সে জায়গাটায় নেওয়া হচ্ছে যে সার্জিস, হাসনাত বা আমাদের আসিফ নাহিদ সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে এক করে নিয়ে আসছেন রাজপথে। দেখেন আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে হতাশা, ছাত্রদেরকে বিতর্কিত করা হচ্ছে, সেম মিশরে চলে যান, আজকে ছাত্রদের বিরুদ্ধে উঠছে যে তারা ত্রাণের টাকা মেরে খেয়েছে, তারা বলছে টাকা ব্যাংকে আছে, তারা হিসাব দিচ্ছে, অডিটের কথা বলছে। এই যে বিতর্কগুলো কারা ছড়াচ্ছে? আজকে মাহমুদুর রহমানের বিষয়টি দেখেন, মাহমুদুর রহমান কাদের আতঙ্ক? ভারতের, এবং ভারত ঘরানাদের। আসিফ নজরুল কোত্থেকে উঠে এসছে? শাহরিয়ার কবিরদের কোল থেকে। আসিফ নজরুল সাম্প্রতিক সময় ভালো করে খেয়াল করেন, শেষের দিকে তিনি কি করলেন? একটু ইসলামিক সাজার চেষ্টা করলেন, ফেসবুকে পোস্ট দিলেন আমি নামাজ পড়ি, আগে কেন সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমার পড়া হয়নি, এটি পড়তে গিয়ে আমি নতুন কিছু আবিষ্কার করছি। তথাকথিত আমাদের কিছু ইসলামিক জনতা মনে করলেন তো জামাতের আমির হয়ে গেলেন বা হেফাজতের আমির হয়ে গেলেন। ভারত কি করে? কিছু কৌশলে কিছু ব্যক্তিকে এভাবে, বা যেটা আমাদের পরবর্তী শেখ হাসিনা এই কাজটি করতেন, নিজের কিছু লোককে সমালোচনার জন্য সেট করে দিতেন। তো ভারতের কিছু এজেন্ডা আছে বা কিছু এজেন্ট আছে যারা আমাদের সাথে মিশে কাজ করে, এবং এই ব্যক্তিরা আমাদের সুরে কথা বলে, কিন্তু এরা আমাদের না। যেমন আমাদের ইসলামিক দল, এর মধ্যে বেশ কিছু দল আছে যাদেরকে প্রতিবেশী এজেন্সি পালে, লালন পালন করে, তাদের একটাই কথা, কোনোভাবে ইসলামিক শক্তিকে এক হতে দিবে না। তো মাহমুদুর রহমান এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন, মানুষকে ফ্যাসিজম শিখিয়েছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি করতে হবে শিখিয়েছেন, সংবাদের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরেছেন। একটা পর্যায়ে মানুষ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছে, পরবর্তী তাকে ফেক মামলায় জেলে পাঠানো হলো। এখন সেই মাহমুদুর রহমান দেশে এসে যদি তিনি বসে পড়েন, তাকে তো উপদেষ্টা দিতে হবে, তিনি তো এই উপদেষ্টাদেরকে জ্বালাবেন। এই উপদেষ্টা যেভাবে রাম রাজত্ব তৈরি করেছে, মাহমুদুর রহমান তো তাদেরকে সেভাবে কাজ করতে দেবে না। তাহলে কি করতে হবে? তাকে জেলে রাখতে হবে। শেখ হাসিনা তাকে যেভাবে শাস্তি দিয়েছে তাকে সেভাবে জেলে রাখেন। যদি মাহমুদুর রহমানকে মুক্ত বাতাসে রাখেন, যদি কনক সরোয়ারকে দেশে আসার সুযোগ করে দেন, যদি ইলিয়াস হোসেনকে দেশে আসার সুযোগ করে দেন, তারা তো বিরক্ত করবে এই সরকারকে। বিদেশে বসে তারা যতটুকু পারুক হইচই করুক, দেশে আসতে দেওয়া যাবে না। ইলিয়াস কালকে বললো যে আমাদের মামলাকে নিয়ে কি করছে। এই যে ছাত্র বিপ্লব, আমি যখন আজকে কথা বলছিলাম সার্জিসের সাথে, ও আমাকে বলল যে আমরা যে আন্দোলন তৈরি করেছি, এই আন্দোলনের পেছনে কনক ভাই, ইলিয়াস ভাইদের অনেক বড় ভূমিকা আছে, কারণ তাদের বক্তব্যগুলো শুনেছি। আজকের যে যুব সমাজ রাস্তায় নেমেছে, একদম সার্জিস আমার সাথে লাইনে আছে, আজকে যে যুবকরা রাস্তায় নেমেছে, এই বাংলাদেশকে তারা নতুন ভাবে সাজানোর পেছনে কনক সরোয়ার, ইলিয়াসদের, পিনাকিদাদের অনেক বড় ভূমিকা। কিন্তু দেখেন তাদেরকে দেশে আসতে কোনো সহযোগিতা করা হচ্ছে না। দেখেন আমি শেষ একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করবো, কারণ আজকে সার্জিসের কথা শুনতে খুব ভালো লাগছে। এরপর তো মিনার ভাই আছে, আমি যার অনেক বড় ভক্ত। তুরস্কে দেখেন আমাদের যুব সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে। যখন তুরস্কের 16-তে একটা সামরিক কু হলো, সেই কু মোকাবেলা করলো একেপি, মানে তুরস্কের এরদোয়ানের পার্টি। এক রাতে কয়েক ঘন্টায় প্রায় 350 থেকে 400 মানুষ মেরে ফেললো সেনাবাহিনী। পরবর্তী এরদোয়ান ক্ষমতায় ফিরে আসলেন, মানে সবকিছু মোকাবেলা করে আসলেন। প্রত্যেকটা পরিবারকে তিনি সাহায্যে সহযোগিতা করলেন, প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নিলেন, চাকরি দিলেন, তাদের পরিবারকে সামাজিকভাবে মূল্যায়ন করলেন, এবং দ্রুত সময়ের মধ্যে বিশাল গ্রুপ সেনাবাহিনীকে, পুলিশকে তিনি সরিয়ে দিলেন। সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া করলেন। এখন বলবেন বিসিএস ছাড়া কি করে নিয়োগ দিবেন বড় পদে? পৃথিবীর বহু দেশে এই সিস্টেম আছে। 3 মাসের মধ্যে একটা শর্ট লিস্টে পরীক্ষা হলো, সেখান থেকে মেধাবীদের নিয়োগ দিলেন, দিয়ে 3 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশে নামালেন, সেনাবাহিনীতে নামালেন। আজকে আমাদের বহু ছাত্ররা যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, অন্ধ হয়েছে, এই পরিবারকে আপনি কজনের খোঁজ নিয়েছেন? কটা পরিবারে অনুদান দিয়েছেন? কটা পরিবারকে চিকিৎসায় আপনি ব্যয় বহন করেছেন? এদের তালিকা এখনো চূড়ান্ত হয়। এখন যদি আমরা
আমাদের এই যুব সমাজ দেখেন, আনসারের একটা বিপ্লব হলো দেখলাম, পুলিশ ঠিক মতো কাজ করছে না, আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম সেনাবাহিনীকে, কতদিন? সেনাবাহিনী পুলিশ এরা কি সবাই আমাদের? 16 বছরে যে নিয়োগ পেয়েছে তারা তো এখন অনেকে চুপ, অনেকে আউট। যারা চুপ তারা একটা মরণ কামড় দেবে না শেখ হাসিনার সিগন্যাল পেলে? আপনি দ্রুত মেয়াদে কেন নিয়োগ দিচ্ছেন না? আমাদের মাস্টার্সে পড়া বহু বেকার আছে, অনার্স কমপ্লিট করা বহু বেকার আছে, যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিল মাঠে, যারা এই স্পিরিটকে ধারণ করে, তাদেরকে বাছাই করে আপনি কেন পুলিশে নিয়োগ দিচ্ছেন না? একটা কাজ দেখেন সরকার, প্রত্যেকটা কাজের দিকে তাকান, প্যাচ লাগায় আছে। সব দোষ ছাত্রদের, সমন্বয়কদের আর ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু পেছন দিকে কলকাঠি নাড়ছে কারা? এই রাষ্ট্র। মাসুম ভাই, মানে আরেক যে গ্রুপটা ধরেন বাংলাদেশের স্বার্থ দেখে না, সেই গ্রুপটা আবার সক্রিয় হয়ে উঠেছে, এবং এই সক্রিয় গ্রুপটা এই সরকারকে, মানে প্রথমত সরকারে তাদের এজেন্ট ঢুকিয়েছে, এখন তারা তাদের মাধ্যমে এটাকে নানাভাবে অপারেট করছে। মাসুম ভাই, আমি আবার আসবো। শরীফ ওসমান, আজকে আপনারা একটি প্রতিবাদ করেছেন, 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, কি মনে করছেন, কিভাবে দেখছেন? আমরা আমাদের আলোচনা যতটুকু শুনলেন, আপনার পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ। যেহেতু সার্জিস আজকে যুক্ত আছেন, আমি একটুখানি সার্জিসের একটা শব্দ নিয়েই একটু সামনে কথা বলি, যেহেতু আজকে আমরা মানববন্ধন করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। তো প্রত্যাশা করি নেই আসলে, এরপরে যেহেতু সার্জিস আছেন তবুও বলা, প্রথম সারির যারা এই আন্দোলনের সমন্বয়ক, আমি যতদূর দেখেছি, আমার দেখা ভুল হতে পারে, ভুল হলে আমি ক্ষমা প্রার্থী, আমি মাহমুদ ভাই দেশে আসা, তার কারাবরণ করা, এখন পর্যন্ত প্রায় 3 দিন কারাগারে থাকা, এই নিয়ে কিন্তু আমি প্রধান সারির কোনো সমন্বয়ককে একটি ফেসবুক পোস্ট করতে দেখিনি। এটা হলো প্রথম কথা। এই যে কেন করতে পারলো না, এর কারণ হলো যেহেতু মাসুম ভাই আজকে শহীদ আহত এদের নিয়ে কথা বলেছেন, গত শোতে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, সুতরাং আমি এই কথাটা না বলে আমি বরং এটুকুন বলি যে যাদেরকে আমরা সমন্বয়ক হিসেবে চিনি মিডিয়ায়, যারা এই আন্দোলনকে সামনে নিয়ে গেছেন, এদের কেউই মাহমুদ ভাই দেশে আসা তাকে রিসিভ করতে কিন্তু যেতে পারলেন না, অনেক ব্যস্ততা আছে নিশ্চয়ই সবার। এরপরে কারাগারে যখন যায় তখনও যেতে পারলো না, এমনকি একটা ফেসবুক পোস্টও তার পক্ষে, আমরা যখন প্রচুর ভাইরাল হয়ে গেল মাহমুদ ভাইকে, আপনারা দেখেছেন আমাদের ইনকিলাব মঞ্চ থেকেও যে আমরা নিঃশর্ত মুক্তি চাই, পুরো গণমানুষ এটাকে প্রচুর শেয়ার করেছে। এই যে করতে পারলো না, এটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। এটা হলো একটা বাংলাদেশ, সেটাকে আমরা বলতে চাই প্রথম আলো সিনড্রোম। হ্যাঁ, দেখেন, আমি কথাটা খুব রাফলি বললে, যেহেতু সবাই শুনছে তারপর বলে ফেলি, বাংলাদেশে ফ্যাসিবাদ, তো আমি এটা বারবার বলেছি এবং আবার বলবার চেষ্টা করি, ফ্যাসিবাদ আমরা মনে করি যে হাসিনা পালিয়ে গেছে, সুতরাং ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। আই রিপিট, ফ্যাসিবাদ ক্ষমতা চর্চার ব্যাপার নয়, ফ্যাসিবাদ হলো একটা কালচারাল ব্যাপার, সংস্কৃতির ব্যাপার, যেটা দিনকে দিন মানুষের মননে মগজে গড়ে ওঠে। গত 16-17 বছর ধরে যেই ফ্যাসিবাদ মানুষের মননে মগজে গড়ে উঠেছে, সেখানে শেখানো হয়েছে যে প্রথম আলোর যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, এর মানে প্রথম আলো যাকে ভালো বলে না তার সাথে থাকলে সুশীল হওয়া যায় না, ভদ্র ছেলে হওয়া যায় না, গুড বয় হওয়া যায় না, সুতরাং ওসব করতে নেই। এই যে সফট শাহবাগিতা, এইটা যে জানিয়ে বললো, আমি আপনাকে মজার ব্যাপার বলি, যেমন বাংলাদেশে যে মাহমুদুর রহমান ফিরল, এটা সব থেকে মন খারাপ তো প্রথম আলো। কারণ হলো প্রথম আলোর এই জন্য তারা সবসময় যে একটা প্রফেশনালিজম মেনটেন করতে চায়, এবার খুললাম ধরা খেলো। প্রথম আলো তো আসলে কি বলবো, যেমন গত 3 দিন আগে আপনারা দেখেছেন কিনা, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 2021 সালে প্রথম আলো, আই রিপিট 2021 সালে, পুরো প্রথম পেজ জুড়ে, আমি বলি জনকণ্ঠ কোনোদিন এটা করে নাই যেটা প্রথম আলো করেছে। তারা বলতে পারে ব্যালেন্স করার জন্য, কিন্তু কোনোদিন খালেদা জিয়াকে ব্যালেন্স করার জন্য কিন্তু প্রথম আলো এটা করে নাই। তারা শিশির ভট্টাচার্যকে দিয়ে তারেক রহমান, খালেদা জিয়াকে দিনকে দিন কার্টুন আঁকিয়েছে, থিয়েটার করেছে। তাদেরকে কোনোদিন খালেদা জিয়া বা তারেক রহমান ডেকে বলেছে, এটাও তারা বলতে পারবে না। কিন্তু শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রথম আলো প্রথম পেজ ঘুরে রেখেছে। গল্প, আই থিঙ্ক প্রথম আলো বুঝতে পারেনি যে হাসিনা এভাবে চলে যাবে। তো এই কথাটা আমি কেন বললাম, এই যে বাংলাদেশের শাহবাগিতা, আমরা একটা নতুন স্লোগান আজকে দিয়েছি, এটা আপনাদের সম্মানও জানাতে চাই, যে শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক। শাহবাগিতা, শাহবাগ, শাহবাগিতা, এই দুটো যে এক না। শাহবাগিতা যে সারা বাংলাদেশের মননে মগজে বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে আছে, এর বড় প্রমাণ হলো আমাদের সমন্বয়ক ভাই বোনেরা
তারা খুশি হন, তারা নিজেদেরকে সুশীল গুড বয় মনে করতে পারেন যদি তাদেরকে প্রথম আলো, ডেইলি স্টার একটা কভারেজ দেয়, তাদেরকে নিয়ে একটা স্টোরি করে। সুতরাং মাহমুদুর রহমান হলো যথেষ্ট উগ্রপন্থী একজন মানুষ, আর তাকে নিয়ে কথা একটা হুজুর হেফাজত এরা পর্যন্ত বললে ঠিক আছে, কিন্তু এটা বললে খারাপ দেখা যায়। এই যে মননে মগজে এটা তৈরি করা গেল, এবং সেখান থেকে আমাদের একজন সমন্বয়ক, আমি নাম ধরে বলতে পারি, প্রত্যেককে আমি খেয়াল করেছি যাদেরকে মানুষ চেনে, তারা কেউ, মাহমুদ ভাই তো হঠাৎ করে, আমরা তো 24 ঘন্টা আগে বলেছি মাহমুদ ভাই আসছেন, তার মা অসুস্থ, একজন বিমানবন্দরে যেতে পারেন নাই। তিনি যেদিন কারাগারে গেলেন সেখানে তাকে কোম্পানি দিতে যেতে পারেন নাই। ইভেন এর পরে একটা ফেসবুক পোস্টও দিতে পারেন নাই। আপনারা এটাকে কোনোভাবে এভাবে এড়িয়ে যেতে পারবেন না, তারা কেউ খেয়াল করেন নাই। কারণ মাহমুদ ভাইকে হাজারো ছাত্র জনতা 24 ঘন্টার নোটিসে আমরা ইনকিলাব মঞ্চ যে আয়োজন করেছি তাকে রিসিভ করার জন্য, সেটা কিভাবে মানুষ গেছে আপনারা দেখতে পেরেছেন। তো আমি আপনাকে একটা কথা শুধু সার্জিসের কাছ থেকে কোট করি, বিপ্লব কিভাবে হারিয়ে যায় দেখেন। সার্জিস হয়তো কনসিয়াসলি বলে নাই, সার্জিসও কিন্তু বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি খুবই অপোজ করছি। কিসের অন্তর্বর্তীকালীন সরকার? এটা কি কোনো অন্তর্বর্তীকালীন সরকার? এখন পর্যন্ত রেকর্ডেড প্রায় 1600 মানুষ শহীদ হয়েছে 3 থেকে 4 দিনে। মানে ক্যান ইউ ইমাজিন? হাজার হাজার মানুষ চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমি গত সেশনে আপনাদেরকে একটা গল্প শুনিয়েছি, এক পরিবারের কিভাবে 3 জন মারা গেছে। কত গল্প এরকম। আপনি এটা এরপর এটা অন্তর্বর্তীকালীন সরকার? আমরা তো বিপ্লব করেছি। সেই বিপ্লবের পর বিপ্লবী সরকার না হয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, বিপ্লব তো তখনই বিহাত হয়ে যায়। আমি আপনাকে একদম নাম ধরে বলতে চাই, একমাত্র আদিলুর রহমান এবং ডক্টর ইউনুস ছাড়া, ডক্টর ইউনুস অন্যভাবে জুলুমের শিকার হয়েছেন, অল্প কিছুদিন জেল খেটেছেন, তাকে 7 তলা পর্যন্ত বয়োবৃদ্ধ মানুষ হাঁটিয়ে উঠেছে, কিন্তু আদিলুর রহমান সত্য প্রকাশের দায়ে জেল খেটেছেন। এই ছাড়া এই যে উপদেষ্টা পর্ষদ ছাত্র জনতার রক্তের উপরে দিয়ে গঠিত হলো, আপনি আমাকে একজনের নাম বলেন যিনি এই ফ্যাসিস্ট আমলে বড় কোনো অন্যায়ের শিকার হয়েছে, জেল খাটা তো দূরের কথা, তাদের কোনো ক্ষতি হয়েছে? এটা তো গণ এনজিও তন্ত্রী সরকার। আরো যদি খোলামেলা বলি, এটা প্রথম আলোর সরকার, প্রথম আলোর কলামিস্ট, প্রথম আলোর সরকার তারা গঠন করেছে। আমি আজকে মানববন্ধনে একটা কথা স্পষ্ট বলেছি, এই সরকারের বিরুদ্ধে আমরা একটি কথাও এতদিন বলি নাই, বৃহত্তর ঐক্যের জন্য, যে আমরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠন করেছি সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই সর্বনাশের সম্মুখীন হব। কিন্তু আজকে থেকে আমরা একদম নাম ধরে ধরে একজনের বিরুদ্ধে বলা শুরু করছি, ঠিক এই জন্য যে আমরা করেছি বিপ্লব। সর্বপ্রথমে বিপ্লব বেহাত হয়েছে ফ্যাসিবাদের যে সংবিধান, যে ফ্যাসিস্ট সংবিধান, যেটা বাংলাদেশের কোন গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। এটা আওয়ামী লীগের নিজস্ব, কি বলবো, যে একটা সংবিধান তো নয়, নিজস্ব গঠনতন্ত্রের চেয়ে আরো বাজে কিছু, সেইটা বাংলাদেশের মানুষের নামে সংবিধান নামে চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেই সংবিধানের অধীনে আমাদের এই সরকারকে শপথ নেওয়ার জন্য বলা হয়েছে। সেদিনে তো আমাদের কি হয়ে গেছে, এই চুপ্পু যে হলো বাংলাদেশের সর্বোচ্চ, কি বলবো আপনাকে, মানে সচিবালয়ের, মানে সে কি হতে পারে, সে রাষ্ট্রপতি হচ্ছে। সেই রাষ্ট্রপতির অধীনে আপনি শপথ গ্রহণ করে আপনি তো প্রথমেই সেটা নাই করে দিয়েছেন। এখন আমি আপনাকে যেটা বলি, আপনার যেটা খুবই বাজেভাবে বলতে চাই, আল্লাহ না করুক যদি তাবেদার সেবাদার কোন সরকার আবার বাংলাদেশে ফিরে আসে, যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, আহত হয়ে আছে, আমি আমার মতো সমন্বয়ক সার্জিস হাসনাতদের মতো লাখো তরুণ যারা বাংলাদেশে নেমে এসেছিল জীবনের ভয় উপেক্ষা করে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, একটা ছেলেকে খুব ভাইরাল হয়েছে যে এত ক্লোজ একটা ছেলেকে গুলি করছে, ছেলেটা সরছে না, ক্রিকেটের ব্যাটের মতো সেই গুলি প্রোটেক্ট করছে। মানে মানুষের উপর যে আল্লাহ কি ভর করিয়েছিলেন, অদ্ভুত, মানে আমরা চিন্তা করতে পারি না। তো এই সরকার যদি কলাপস করে, সেই তাবেদার সেবাদার সরকার যদি আসে, আমাদের বাবা মায়েরা এই লক্ষ তরুণের হাড় গরু খুঁজে পাবে না আমাদের দাফন করার জন্য। সুতরাং আমরা এই সরকারের বিরুদ্ধে এতদিন কোনো কথা বলিনি, কিন্তু অবস্থা এমন গেছে আপনি খেয়াল করুন। আমি শুধু আসিফ নজরুল স্যারকে কেন বলবো, এই যে আমাদের সমন্বয়করা এই শাহবাগীপনা, আইডিপি শাহবাগিতে থেকে মুক্ত হতে পারলো না, এই যে আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের যেই সব স্লোগান আমাদের ছেলেরা মেয়েরা লিখেছে, আন্দোলনের কয়েকদিন পরেই সেই স্লোগান গুলোকে মুছে সুশীল সুন্দর সুন্দর কথা লেখা হলো। কেন? এই যে না না এগুলো অশ্রাব্য, এগুলো অশ্লীল। আরে সুশীল সুন্দর কথা বলে গত 17 বছরে তোমরা ফ্যাসিবাদকে নামাতে পারো নাই। আমাদের যেসব ছেলেরা মেয়েরা যে অশ্লীল অসভ্য নোংরা কথা বলে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ পালাতে বাধ্য করেছে, সেগুলো গালি না তো, সেগুলো তো অশ্লীল না তো,
সার্বভৌম মহাকাব্য, পৃথিবীর সব থেকে পবিত্র শব্দ, সেগুলিকে মুছে দিল কারা? আমরা তাদেরকে কি আইডেন্টিফাই করেছি? আমাদের স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা শুনে প্রত্যেকটা মানুষ নেমে এসেছে। 1 মাসের মধ্যে সেটাকে বলা হলো তুমি নও আমি নই, রাজাকার রাজাকার। এই শাহবাগিতা, এই সুশীলপনা আপনাদেরকে কে শিখিয়েছে? এই যে প্রথম আলো, আমি কেন বারবার বলছি প্রথম আলো একটা প্রতিষ্ঠান না, প্রথম আলো বাংলাদেশে একটা সিম্বল, এটা একটা প্যাথোলজি। এই যে শাহবাগীপনা, আমি আপনাদেরকে বলি বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ হয়তো থাকবে না, কিন্তু শাহবাগিতা থাকবে। এই যে সফট শাহবাগিতা, এর বড় প্রমাণ আমি বলি, আমাদের সার্জিস পর্যন্ত যখন বলছে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আমাদের যে বর্তমান যারা উপদেষ্টা আছে তারা নিজেদের, আপনি খেয়াল করেন, তারা তো সবাই চাকরি করছে। আই রিপিট, আমরা যদি এখন আজকে সরকার কলাপস করে তাদের কি হবে? তারা কেউ হয়তো বিদেশ চলে যাবে, তারা নইলে আবার বাংলাদেশে এসে রেস্ট করবে, বাংলাদেশে তাদের তো কিচ্ছু হবে না। কিন্তু যাদের এই বিপ্লবে যার পরিবারের একজন মারা যায় নাই, আহত হয় নাই, নিহত হয় নাই, সেই স্পিরিট কিভাবে ধারণ করবে? আলী ইমাম মজুমদারের মতো তিনি সব থেকে বড় ইনেবলার, তিনি কি করেই হন? সুতরাং আমরা এটা বলবার চেষ্টা করেছি, মাহমুদুর রহমানকে আগামী 48 ঘন্টার মধ্যে সরকার নিজ উদ্যোগে যদি তার সকল মামলা প্রত্যাহার করে সসম্মানে মুক্তির ব্যবস্থা না করেন, আজকে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম, আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াবো না। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আমি বলেছি যে আপনার কার্যালয়ের সামনে দাঁড়াবো, আমাদের মাথা গুনে লোক গুনে আপনি চিন্তা করবেন না, আমাদেরকে রক্তাক্ত না করে ওখান থেকে আপনি সরাতে পারবেন না। বাংলাদেশের মানুষ রক্ত দেওয়ার শিখে গেছে। আমি এবং আসিফ নজরুল স্যারকে একটা কথাই বলেছি, এটা বলে আমি প্লিজ শেষ করছি, যে মাহমুদুর রহমান সাহেবকে আপনার যদি এত দ্বিধা, তার মাকে দেখতে যেতে যদি আপনার এত দ্বিধা, তাহলে যেই আন্দোলন সংগ্রাম শিখিয়েছেন মাহমুদুর রহমান, সেই আন্দোলনের ফসল হিসেবে আপনারা সরকার হলেন, সেই সরকারের উপদেষ্টা হতে আপনাদের লজ্জা করে না, দ্বিধা করে না, ঘৃণা করে না? আপনাদের এত সুশীলপনা, আপনাদের সেজন্য লজ্জা লাগে না? সুতরাং ইনকিলাব মঞ্চ আজকে যে মানববন্ধন করেছে ছাত্র জনতাকে নিয়ে 48 ঘন্টা, এবং আপনাদেরকে আমি সেটাও ঘোষণা দিয়েছি, আগামী যে নতুন বাংলাদেশ নির্মিত হবে, এই ফ্যাসিবাদের সংবিধান বিলোপ করে নতুন সংবিধান, জন আকাঙ্ক্ষার যেখানে অভিপ্রায় ঘটবে, প্রতিফলন ঘটবে, সেই সংবিধান না হওয়া পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম করব, সেই সংগ্রাম আমরা মাহমুদুর রহমান ভাইকে মুক্ত করে তার নেতৃত্বে আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার পরে সুযোগ পেলে বলবো। ধন্যবাদ শরীফ ওসমান। মিনার ভাই, আপনি শুনছিলেন আলোচনা, শরীফ ওসমান বেশ কিছু প্রশ্ন রেখেছেন সার্জিসের কাছে, আমরা সেগুলোতে যাব। আপনার পর্যবেক্ষণটা শুনি, আপনি তো যদি আমাদেরকে একটু আপনার অভিমতটা দেন। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। আমি খুব আসলে মুগ্ধভাবে সার্জিসের কথাগুলি শুনেছি। ওনাকে আমি আসলে ফলো করতাম, মানে আমার কি জেনজি জেনারেশনের একজন কি বলবো, একজন উল্লেখযোগ্য তরুণ, যার কথা হয়তো সারা দেশবাসী শুনছে। এবং আজকে আমার খুবই ভালো লেগেছে ওর কিছু কথা। এখন যে একটা প্রশ্ন শুধু সার্জিসের কাছে, প্রশ্ন না, যে একটা অবজারভেশন বা এই জিনিসটা একটু খেয়াল করলে ভালো হবে, যে আমরা হয়তো ফেসিবাদকে আমরা আসলে পরাজিত করেছি, আমরা চাই না ফেসিবাদ আর ফিরে আসুক, ইনশাল্লাহ সেটা আসতে পারবে না। বর্তমান সরকারের কিছু কাজকর্ম নিয়ে কিন্তু আমাদের এখন প্রশ্ন শুরু হয়ে গেছে, বা মনের ভিতর বিভিন্ন সন্দেহ দানা বেঁধেছে। এই একটা দুটা, তাহলে আমাদের সামনে কি ওয়ে আউটটা কোথায়? তাহলে আমাদের যেতে হবে সামনে যে রাজনৈতিক শক্তিগুলো আছে। এই জন্য আমি ইয়াং জেনারেশনকে বলবো, যারা অনেকে সামহাও ডিপলিটিসাইজেশনের শিকার হয়েছে, আসলে এরা অত্যন্ত সুচতুর ভাবে এদেরকে এই দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে আই হেট পলিটিক্স বা এই জাতীয় প্রজন্ম। শরীফ ওসমান যে একটা হাউজের কথা উল্লেখ করলেন, সামহাও ওখান থেকে সবকিছু এসেছে, এটা আমাদের আজকে বলতেই হবে। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, শুধু সার্জিস বা এই নিউ প্রজন্মের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আমরা যেন সেই ডিপলিটিসাইজের শিকার না হয়ে পড়ি। দেশকে চালাতে হবে পলিটিক্স দিয়ে। আমরা যদি, ঠিক আছে, যে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল পার্টিকে আমাদের আপত্তি থাকতে পারে, দরকার পড়লে আমাদের নতুন পলিটিক্স বা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে হবে। আমরা হয়তো আগেও বলেছি আমরা ওটাকে সাপোর্ট করব, কারণ আমরা চাই দেশটা পলিটিশিয়ানরাই এটা চালাবে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যারা আই হেট পলিটিক্সের প্রবক্তা, সামহাও তারাই এই দেশটা চালাচ্ছেন এখন। এবং এই যে আজকে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে,
এই যে প্রত্যেকটা ফ্যাসিবাদী কিন্তু এরা একটু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে। আমরা যদি প্রত্যেকটা, সেটা সিভিল ব্যুরোক্রেসিতে আছে, মিলিটারিতে আছে, প্রত্যেক জায়গায় দেখেন একটা বিরাট একটা ভেস্টেড মানে কি কায়েমি স্বার্থবাদী গ্রুপ। কায়েমি স্বার্থবাদী হলো মানে বর্তমান সিস্টেমে যাদের স্বার্থ সংরক্ষিত, এরা কিন্তু একটা কামড় দিয়ে পড়বে। এবং এইটাই দেখা যাচ্ছে। আজকে আপনি প্রশাসনে যান, কালচারাল সেক্টরে যান, ইন্টেলেকচুয়াল সেক্টরে যান, এই ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওই কুমিরের বাচ্চার মতো ওদেরকে আমাদের কাছে নিয়ে আসছে। কাজে আমাদের এখন যে কাজটা করতে হবে, যে যেভাবেই হোক আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা হয়তো সময় ওইভাবে দিতে পারবো না। যদি আমরা যত বেশি সময় দিব আমাদের ক্ষতিটা কিন্তু বেশি হয়ে যাবে। কাজে যে ছাত্র সমন্বয়ক যারা আছেন, আমি যাদেরকে বলি জনতার সমন্বয়ক যারা এখনো সরকারে যেভাবে হোক যায় না, এটা একটা ভালো হতে পারে। আপনারা একত্রিত হন। তারপরে ইলিয়াস হোসেন ভাই যে একটা প্রস্তাব রেখেছেন, আমরা এটা ইন্টারনালি নিজেদের মধ্যে আলোচনা করেছি, যে বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ, এটা আমরা ইনশাল্লাহ করব। আমরা আপনাদের পাশে থাকব। আমাদের রাজনৈতিক অভিলাষ নাই, তাই বলে আমরা ডিপলিটিসাইজ করব না। আমরা পলিটিক্সকে সঠিক রাস্তায় থাকতে সহায়তা করব। কাজে আপনারা যদি এটার মধ্যে এগিয়ে আসেন, নিউ জেনারেশন মোস্ট ওয়েলকাম। আপনারা যদি জানেন আমাদের সেই জীবনটা শুরু, অনেকের সাথে আমি এটা করি, ওরা মনে করে বোধহয় আই হ্যাভ গট সাম পলিটিক্যালি যে কোনো একটা হয়তো উচ্চাকাঙ্ক্ষা আছে, সেরকম নাই। আমরা বলছি এখানে যারাদেরকে দেখছেন, আমরা তো ইন্টারনালি আমরা কথা বলি, ইনক্লুডিং মাহমুদ ভাই, তার শফিক রহমান, আপনারা তো সবাইকে জানেন। ওনার অনেক সুযোগ ছিল, উনি কোনো কিছুই নেন নাই, কিন্তু একটা জায়গা থেকে পরামর্শ দিয়েছেন। ওনার সম্পর্কে অনেক কিছু খারাপ বলা হতো মানুষের কাছে, যে ওই ধরনের বিএনপি ঘরানার বা দলান্দ এই জাতীয় জিনিস বলা হতো, আমাদেরকে হয়তো সামহাও বলে। কিন্তু আমরা চাই এই পলিটিক্সটা সঠিক রাস্তায় ফিরে আসুক। তাই এই যে সার্জিস সহ আমার যেটা হচ্ছে আপনাদের কাছে এটাই বলবো, যে আপনি প্রথম যাদেরকে হয়তো এদেরকে আসবে না, ফেসিবাদকে আমরা পরাজিত করেছি, বর্তমান সরকারও যদি এটা ফেইলুর হয় তা আপনাদের ওয়ে আউটটা রাখতে হবে। কাজে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই যে ইয়ার প্রচারণার শিকার হয়েছেন, যে সমন্বয়করা এই করে সেই করে। একইভাবে আমি জাস্ট আপনাদের প্রতি এইটুকু মনোযোগ দিতে বলবো, যে সামনে যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, আমরা যদি সবগুলিকে ধ্বংস করে দেই, দে আর নট পারফেক্ট, এটা কিন্তু খেয়াল রেখে তাদের সেই সুযোগটা দিতে হবে, পরিশুদ্ধির সুযোগটা দিতে হবে। আমরা যদি তাদেরকে ধরি বা আপনাদের মাধ্যমে তাদেরকে এমন একটা জায়গায় মানে আমরা তাদেরকে চিত্রিত করে ফেলি, কিংবা তাদের পিউরিফিকেশনের সেই সুযোগটা যদি না থাকে, তার তো ডিপলিটিসাইজ এরা উৎসাহিত হবে, পিছনের যে ফেসিবাদ ছিল সেগুলো আবার চলে আসবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, যখন আপনারা পলিটিক্যাল কারণে যদি একজন আরেকজনের বিরোধিতা করতে হয়, একই কথা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। এই মাসুম ভাই যে কথাটা বললেন, যে মিশরের উদাহরণ দিয়েছেন, আসলে এটা থেকে কিন্তু আমরা খুব বেশি দূরে নই। যে কোনো সময় তো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। এখানে তিনটা শক্তি, এক হলো ছাত্র সমন্বয়ক, দুই হলো যদি আমরা দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাতকে ধরি, আপনাদের তিনজনকেই কিন্তু করবে, কচুকাটা করে ফেলবে, এটা নো ডাউট। এদেরকে আপনারা হলেন প্রথম শত্রু। কাজেই নিজেদের ভিতরে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এইটার একটা অনুরোধ করব, যে আপনারা যেন এই সুযোগটা বাইরে কাউকে দিবেন না। আর কনক ভাই যদি আমাকে পরে সুযোগ দেন, আমি ওই যে গণমাধ্যম পরিষদ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, আমার কিছু আবেদন আছে। আমরা আসবো আপনার কাছে, 1 ঘন্টা হয়ে গেছে, বাট আমাদের আরো 2-3টা প্রসঙ্গ আছে। যেহেতু সার্জিসকে পেলাম, আমার মনে হয় যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলি। এবং সার্জিস, আমি যখন আপনাদের বক্তব্য শুনি, আমি আমাকে আপনাদের বয়সে ভাবি, এবং ভাবি যে আপনাদের বয়সে, মানে ওই বয়সে আমি এগুলো ভাবতামও না, জানতামও না। মাশাআল্লাহ, ইউ আর ভেরি মাচ ম্যাচিউরড, এবং আপনারা যেভাবে বলেন, আপনাদের যে ভাবনার যে গভীরতা আমরা দেখি, তাতে আমরা খুবই আশাবাদী হই যে ভবিষ্যৎ বাংলাদেশ বা সবকিছু মিলিয়ে। তো সার্জিস, আমাদের ইনকিলাব মঞ্চ থেকে অভিযোগ করা হলো যে কেন আপনারা মাহমুদুর রহমান আসছে এটা খবর পেয়ে ওনাকে স্বাগত জানালেন না, ওনার জন্য কোর্টে আপনারা গেলেন না, বা এখন পর্যন্ত আপনারা একটা ফেসবুকে স্ট্যাটাসও দেন নাই। এটা কি আপনাদের কি কারণটা, কি পেছনে কি কোনো কারণ আছে? কোনো জাস্ট সংক্ষেপে যদি একটু আমাকে অ্যাড্রেস করি, যেহেতু উনি অভিযোগটা উত্থাপন করেছেন। আচ্ছা দেখুন, প্রথম কথা আমার জায়গা যেটি মনে হয় আসলে,
যে আমরা সচরাচর রাজনীতিবিদদের যে চরিত্রটি দেখে এসেছি, সেই চরিত্র থেকে আমরা বের হতে চাই, সেই চেষ্টাটি আমাদের সবসময় আছে। আমি যদি আমার কথা এক্ষেত্রে বলি, বা আমাদের অধিকাংশরই আমরা এই চিন্তাটি করি সবসময়, যে আমরা আজকে যেই পথে আসলে এসেছি, আমরা কিন্তু আজকে থেকে 2 মাস বা 3 মাস আগে এটা কল্পনাও করিনি যে আমরা এই পথটিতে আসবো, কিংবা বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হবে। এবং আমরা যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা জীবনের প্রথম ফেস করছি আসলে। আমি যখন মাহমুদুর ভাই দেশে আসলেন এবং তিনি দেশ থেকে আসলে আত্মসমর্পণের জন্য আসলেন, ততটুকু পর্যন্ত আমি আসলে কয়েকটি জায়গায় ছিলাম। আমার এটি আসলে দুঃখের সাথে বলতে হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অন্তর্বর্তীকালীন যে কিংবা এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেটি রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা কিংবা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে আসলে, তাদের যেভাবে কাজ করার কথা আমার শহীদ পরিবারকে নিয়ে, আমার আহত ভাই বোনদেরকে নিয়ে, হসপিটালে যারা শুয়ে রয়েছে তাদেরকে নিয়ে, সেই কাজটি তারা করছেন না। মানে যতটুকু করা উচিত ততটুকু তারা তাদের জায়গা থেকে করছেন না, যত অ্যাক্টিভলি করা উচিত ততটুকু করছেন না। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি যাদের ওই রেপুটেশনটুকু রয়েছে। সংবিধানের সংরক্ষণ, রক্ষণ, নিরাপত্তা বিধান করবেন, তো এই সংবিধানে তারপরে 2 মাস শেষ। এই সংবিধানে বলা আছে 90 দিন পরে নির্বাচন। দিবেন নির্বাচন আপনি? তো আপনি যে শপথটা নিলেন, এই যে শপথটা পাঠ করলেন, এটা তো শপথ। তো আমার মনে হচ্ছে সার্জিস 3 মাস এখন আপনার এটা কোনো আলোচনা প্রয়োজন, আমরা পরে আলোচনা করবো। কিন্তু এই যে 90 দিনের আগেই আমাদের একটা ওয়ে আউট করা, যে বিপ্লবী সরকারে আমরা কনভার্ট হওয়া, এই চুপ্পু বা অন্যান্য যা কিছু আছে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া খুব জরুরি। না হলে এই বিপ্লব ব্যাহত হবে। 18 বছর ধরে যারা সুবিধা নিয়েছেন, এরকম 18 জন যদি উপদেষ্টা মন্ডলীতে থাকেন, তাদেরকে দিয়ে কাজ হবে না। ব্রতী আপা, বেলা আপাদেরকে দিয়ে কিছু হবে না। নূরজাহান বেগমকে তো আমি খুঁজেই বেড়াচ্ছি, স্বাস্থ্য অবস্থা শেষ। ওই যে গান আছে না, নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে, এইটা গাইতে হবে এখন। উনি কোথায়? ওনার কি ভূমিকা? কোথায় উনি? মেডিকেল সেক্টর শেষ। এই যে চিকিৎসা হচ্ছে না, ওনার দায় নাই? অবশ্যই ওনার দায় আছে। সব আওয়ামী লীগের লোকজন বসা আছে, তারা এই ছাত্রদের প্রতি সহমর্মী হবে? ওইভাবে হবে না। তো আরেকটা যে কথা, এই যে ধরেন আমরা গতকাল দেখলাম যে মায়ের ডাকের তুলির বাসায় তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে যে 2016 সালে নাকি তার বিরুদ্ধে কি ছিল না ছিল ইত্যাদি। তো আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকার সহ সেনাবাহিনীর যে ভূমিকা, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখনো মনে রাখতে হবে হাসিনার অনুগত বাহিনী এখনো শক্তিশালী সেনাবাহিনীর ভেতরে। বিভিন্ন নিউজ মিডিয়ায় হস্তক্ষেপ করা। এনটিএমসি কি পরিবর্তন হয়েছে? হয় নাই। এনটিএমসি যে কাজগুলো করতে, সেই কাজগুলোই অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে। তো সেই জায়গাগুলোয় আমি আপনাদেরকে বলবো যে সতর্কতার সাথে আরো বলিষ্ঠভাবে আপনাদের ভূমিকা রাখুন। কারণ আমাদের কাছে অনেক খবরই আসে যেগুলো ভালো ঠেকছে না আর কি। ভালো ঠেকছে না। আমার মনে হয় যে এই জায়গাতে আমি জাস্ট এই দুটো বিষয় আপনাকে বললাম। আপনার জাস্ট সংক্ষিপ্ত একটা মন্তব্য দিয়ে আমরা ইলিয়াসের কাছে যাব। আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, বিগত 16 বছরে, বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছি 2017 সালে। এরপর থেকে আমরা এমন একটি কালচারের ভিতর দিয়ে আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে, যেই কালচারটি হচ্ছে যা বলছে তার সাথে একাত্মতা ঘোষণা করা, সহমত বলা, যদি আপনি না বলেন তাহলে আপনাকে ট্যাগ দেয়া, অথবা চুপচাপ একদম মুখে স্টেপ দিয়ে একদম চুপ করে বসে থাকা। এমন একটি কালচারের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। সেই জায়গায় তখন আসলে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা ধীরে ধীরে আপনাদের সহ আমাদের যে ভাইরা আসলে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যারা এই দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য বাইরে থেকে কথা বলা শুরু করেছে, তাদের যখন এই কথাগুলো বিভিন্ন অনলাইন ভিত্তিক বিভিন্ন টক শো বলি, বিভিন্ন এরকম লাইভ বলি বা অন্যান্য প্রোগ্রাম বলি, এগুলোর মাধ্যমে শোনা শুরু করি, তখন আসলে প্রথম আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি খোরাক সৃষ্টি হয়। তখন আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি বৈচিত্র্য সৃষ্টি হয়, এবং সেই প্রথম আমরা ওই সহমত শব্দটিকে আবার প্রশ্ন করতে শিখি। সেই প্রশ্নটি, এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা মনে মনে করেছি। এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা ফেসবুকে লিখে আবার অনলিমি করে দিয়েছি। এটিও সত্য যে অধিকাংশ প্রশ্ন আমরা বলতে গিয়ে থেমে গিয়েছি,
কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা ওই প্রশ্নটি করা শুরু করেছি, হোক যে কোনো ফরম্যাটেই। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে মনে করি, বা আপনারা যারা রয়েছেন দেশের মানুষের কথা চিন্তা করেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাগুলো তুলুন। আমরা আমাদের এই কথাগুলো বা আপনাদের এই আইডিয়া গুলো, নতুন ইনসাইট গুলো রাষ্ট্র পরিচালনার জন্য, দেশের মানুষের জন্য এগুলো আসলে জানতে এবং শুনতে চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা যে বিভিন্ন ভাবে এই যে প্রশ্নগুলো করছেন, বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রেসিডেন্ট চুপ্পু থেকে শুরু করে সংবিধানের বিষয়গুলো, বিশ্বাস করুন এই প্রশ্নগুলো আমাকে এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবাবে, আবার নতুন করে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার জন্য একটি চাপ সৃষ্টি করবে আমার ভিতরে, যেটি আমার আসলে করা প্রয়োজন। আমাকে এই বিষয়গুলো তারা সমৃদ্ধ হতে উৎসাহিত করবে। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে চাই যে আপনাদের এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটি জিনিসকে প্রশ্ন করা, এটি অব্যাহত থাকুক। এবং এটা সত্যি যে ওই মুহূর্তে, ওই দিন 5ই অগাস্ট পরিস্থিতি বিবেচনায় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যদি আমরা হাতে হয়তো 7 দিন সময় পেতাম এই সিদ্ধান্তগুলো হতো না। পরিস্থিতি বিবেচনায় রাত 4টার দিকে আমাদেরকে এটা ডিক্লেয়ার করতে হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কে হবে। এটা তো রাত 4টার দিকে ভোর 5টায় ফজর আজানের সময় ডিক্লেয়ার করার বিষয় ছিল না। কিন্তু বিভিন্ন দিক থেকে এরকম যে বিভিন্ন অপচেষ্টার নীল নকশার গন্ধ পাওয়া যাচ্ছিল, পরিস্থিতি বিবেচনা অনেক কিছুই করতে হয়েছে, অনেক নামকে অনেক ভাবে দিতে হয়েছে, যেটা ছিল আসলে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন জিনিস চিন্তা করে, বিভিন্ন বিষয় চিন্তা করে। আমরা যারা, আপনারা এটা জানেন যে আমরা আসলে জীবনের প্রথম আমরা এখানে যারা রয়েছে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, ঠেকছি, শিখছি, নিজেকে সংশোধন করছি। তো এই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গাগুলোতে এই কাজগুলো অব্যাহত রাখুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আমার বাংলাদেশের পতাকার মানচিত্রের জন্য। সার্জিস, আমরা যারা কাজ করছি, ধরেন বিদেশ থেকে আমেরিকা, প্রায় 10 বছর তো হয়ে গেল নির্বাসনে। আমরা 9 মাস জেলে ছিলাম, আমেরিকায় আসছি প্রায় 9 বছর চলছে। তো ধরেন এর মধ্যে ধরেন আমার ছোট বোনকে অ্যারেস্ট করছে, আমার সম্পত্তি গ্রাস করছে, বহু রকমের কিছু করেছে। কিন্তু আমাদের কাজের মূল জায়গাটা হচ্ছে আমার দেশ, আমার দেশকে ভালোবেসেই সবকিছু করা। না হলে আমরা অন্যভাবে অনেক কিছু করতে পারতাম, মানে সেই অনেক সুযোগ ছিল। আপনি জানেন যে ফ্যাসিবাদ নানাভাবে গ্রাস করার চেষ্টা করে। তো আমি চাই যে আপনারা যেন ব্যর্থ না হন, কারণ এই ব্যর্থতা আর বুকে রক্ত আমরা চাই না। আর মানুষ আহত হোক, মানুষ কষ্ট পাক, আমরা চাই না। আপনাদের এই বিপ্লবটা যেন সক্রিয় থাকে। সেনাবাহিনীর যে ভূমিকা, মানে আমি ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার দুজনকে এখন পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রেখে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই যে তারা যে ভূমিকায় ছিলেন সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সমর্থন এখনো আছে। তবে সেটি কয়দিন থাকবে, কয়দিন, আমরা এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য দেওয়া হয়নি। মানে আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, কারণ তারা যতই মহান হন, তারা এই দেশেরই মানুষ। এই দেশের উপরে তাদের কোনো তাদেরকে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। ইলিয়াস, আপনার কাছ থেকে শুনি, আপনি অনেকক্ষণ ধরে শুনছেন, সার্জিসের সঙ্গে অনেক কথা শুনলেন, মিনার ভাই, শরীফ এবং মাসুম মাহবুব আলোচনা করলেন। আপনার কাছ থেকে আপনার অভিমত একটু জানি আমরা। কনক ভাই, ধরেন বক্তব্য শুনছিলাম, আমি খুব অবাক হলাম যে সার্জিস আলমের এত অভিযোগ, এটা আমাকে খুব অবাক করলো যে তাহলে আমরা মানে কার অপেক্ষায় আছি। আমি তো মনে করতাম যে হয়তো সার্জিসটা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনাদের পছন্দের লোকজনই হয়তো কাজ করছে। আমি না প্রথম আমাকে আপনি বক্তব্য দিতে দিয়েছেন যখন, তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাগুলো শুনে হয়তো সার্জিস কিছুটা রাগ করবে কিনা, হ্যাঁ, যে ইলিয়াস ভাই আমাকে ডাকলো এখানে, ডেকে এইভাবে কথাবার্তা বলছে। তো মানে মানে আমি জানি না যে আমার এখন মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে 5 তারিখ থেকে আজ পর্যন্ত যেই সময়টা, এই সময়টা শুধুই মাত্র আওয়ামী লীগকে কিছুটা প্লেস করে দেওয়ার জন্য একটা কার্যক্রম চলছে। এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি যেই ছাত্ররা নিহত হয়েছে 5 লাখ টাকা করে তাদের দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। 5 লাখ টাকা করে কিসের জন্য? বাংলাদেশে প্রতিদিন রিজার্ভ বাড়ছে। যদি আমি বলেছি, এর আগেও বলেছি যে যদি প্রয়োজন আমাদের কাছে টাকা চান, আমরা ফান্ড কালেক্ট করব। আমরা প্রতিদিন অন্তত একেকটা দেশ থেকে 10 কোটি, 15 কোটি, 20 কোটি যা প্রয়োজন হয় আমরা টাকা পাঠাবো। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, টাকা পয়সা তাদের কাছে কিছুই না। তো আমি যদি নাকি মনে করি যে এই সরকার যে অবস্থার ভেতরে আছে, সেই অবস্থায় থেকে তারা আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায়,
তাহলে এই সার্জিস আলমরাই তো সবচাইতে সবার মানে সামনে ছিল। মানে তাদের কথাই যদি শোনা না হয়, তাহলে সরকার শুনছে আসলে কার কথা? আপনি দেখেন মাহমুদুর রহমান আজকে যে অবস্থার ভেতরে, মাহমুদুর রহমানকে নিয়ে কেন কথা হবে না? মাহমুদুর রহমান কেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে না? মাহমুদুর রহমানকে নিয়ে ত্রিমুখী একটা মানে সমস্যা তৈরি করা হয়েছে। এক হচ্ছে এই যে সাংবাদিকতায় গণমাধ্যমে যারা আছে সেই সাংবাদিকরা তো এতদিন মাহমুদুর রহমানকে দেখতে পারে নাই। এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এখন যারা উপদেষ্টা আছে তাদের ভেতরে অনেকের ধরেন পেটে লাথি পড়বে। কারণ মাহমুদুর রহমান তো এখন সত্য কথা বলবে, যা সত্য সেটা লিখতে যাবেন অথবা তিনি উপদেষ্টার পদেও যেতে পারেন। এসব নিয়ে তাদের ভেতরে একটা সমস্যা তৈরি হইতে পারে। আলী ইমাম মজুমদারদের এই একটা সমস্যা আছে। আর ভারতের সমস্যা তো আছেই। তো আপনি সব জায়গাগুলোতে যদি এখন দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ভারতই বসে আছে। আমি যখন কথা বলছিলাম মানে শুনছিলাম যখন ওই সময় আমাকে একজন কয়েকটা লিঙ্ক পাঠালো। আমি লিঙ্কটা আগেই চেয়েছিলাম। সে লিঙ্ক গুলো পাঠালো যে কোন টেলিভিশন পত্রিকা আজকে নিউজ করেছে যে পাহাড়ে একজন শিক্ষককে গণধোলাই দিয়ে মারা হয়েছে। কেন জানেন? ওই শিক্ষক নাকি একজন পাহাড়ি মেয়েকে ধর্ষণ করছিল। আমি এখন পর্যন্ত সময় টেলিভিশন আর হচ্ছে কালবেলা এই ২ টা নিউজের লিঙ্ক দেখলাম। সময় টেলিভিশনের এত সাহস, এখনো পর্যন্ত তারা কমল দেকে তাদের টেলিভিশনের সাথে রেখেছে। তারা এখন নিউজ করেছে যে একটা মেয়েকে গণধর্ষণ, একজন শিক্ষক মারা গেল। টেলিভিশনের কোথাও আমি কোনো বক্তব্য পেলাম না, কারো কোনো অভিযোগ পেলাম না। ওই শিক্ষকের পরিবার কিংবা ধর্ষিতার পরিবার কারো কোনো অভিযোগ নাই। কতগুলো পাহাড়ি চাকমা তারা মানে পাহাড়িরা তারা মারছে। এই পাহাড়ে যারা মানে উদ্বাস্তুর মতো যারা এখানে বিভিন্ন সময় এসে ঢুকে পড়ে তারপরে এখন নিজেদেরকে আদিবাসী তারপরে বাংলাদেশী মনে করছে। তারা আদিবাসীও না, উপজাতীয় না, বাংলাদেশীও না। এরা এখানে এসেছিল, এদেরকে ওইখান থেকে তাড়াই দিতে হবে। যত দ্রুত তাড়ানো যাবে পাহাড় তত দ্রুত স্বাভাবিক হবে। তারা আজকে তাকে গণধোলাই দিয়ে মেরেছে। আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছে সে ওইখানে থাকে। সে বলছে যে ভাই এই শিক্ষক অত্যন্ত সম্মানিত একজন মানুষ। সে এই পাহাড়িদের বিরুদ্ধে কথাবার্তা বলতো। পাহাড়ি যে বাংলা এনজিওর কিন্তু একটা ভালো সেক্টর হচ্ছে এই উপজাতি আদিবাসী এদের এদেরকে নিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা আছে কিন্তু। তো বর্তমান উপদেষ্টা পরিষদে কিন্তু এই জাতীয় লোকজন আছে, সেটি আমরা আলোচনায় এনেছি। আপনারা যদি দেখেন আপনাদের ধারণা ক্লিয়ার হবে। এবং এই জাতীয় উপদেষ্টাদেরকেও সতর্ক করতে চাই, পার্বত্য চট্টগ্রাম তোমার বাপের ইয়ে না, তালুকদারি না, তুমি ব্যবসা করবা, দেশ বেচা দিবা। ভাই মানে এত বিরক্ত লাগে, বিশ্বাস করেন। ভাবছিলাম একটু শান্তি পাবো এই হাসিনার পরে, এখন দেখি আরো খারাপ অবস্থা আর কি। এক একটা মানে কি বলবো, মানে বালখিল্য আচরণ, সব সব এক একটা ভাব ধরে বসে আছে মহাজ্ঞানী। এদের হাত থেকে এখন মুক্ত করা আরেক কাহিনী হয়ে গেছে আর কি। এবং শরীফ ওসমান, আপনারা যেভাবে চেষ্টা করছেন, যে বক্তব্য, তার যে স্পিরিট আমি দেখলাম, তাতে আমি আশাবাদী যে তারা নিশ্চয়ই ব্যাপারে হস্তক্ষেপ করবেন। আমার মনে হয় যে মিনার ভাই, আপনার কাছ থেকে আমরা লাস্ট রিমার্কটা একটু শুনি। জি, হ্যাঁ, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ যেটা, এটা সম্পর্কে যেহেতু ইলিয়াস ভাই এবং আমাদের উসমান ভাই যে কথাটা বললেন, এটা একটু ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয়। হয়তো বলতে পারে যে ফ্রিডম অফ স্পিচকে কি আমরা ব্যাহত করতেছি, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কাদেরকে এটা আমরা বাদ দিতে চাচ্ছি। যে আপনার ফ্রিডম অফ স্পিচকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাচ্ছে, এটা কোনো মুক্ত কোনো গণমাধ্যম তখন ছিল না। যারা এই কাজগুলি করেছে তাদেরকে কিন্তু, যদি এরা ক্রিমিনাল, কাজে এই ক্রিমিনালকে আইসোলেট করে ফেলতে হবে। এরা যদি না করে ভবিষ্যতে অতি সত্বরই আবার আমাদের সেই একই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই কারণেই কিন্তু এই কাজটা করা। কাজে আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, আমরা এই আবেদনটা আগেও করেছিলাম যে আপনারা প্রত্যেকটা, আমরা 5 জন, মনে করেন একটা কলেজে 5 জন টিচার আছেন, আপনারা 5 জনে বসে একটা করেন, গণমাধ্যম পরিষদ আমরা যেভাবে করছি এটার একটা ব্রাঞ্চ করেন। এটাকে কোনো নেতৃত্বের কিছু নাই, এটা দেশকে বাঁচাতে এগিয়ে আসেন। এই ছেলেরা এগিয়ে এসেছে, সমন্বয়কদের কথা শুনলেন, আমরা আসলেই আশাবাদী। কাজে সবাই যদি আমরা এদেরকে সহযোগিতা করি, ইনশাল্লাহ এই দেশকে কেউ আর ওই আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে না। কিন্তু এটা শুধু যদি মনে করেন এই দায়িত্বটা আরেকজনে করবে, আপনার করার দরকার নাই, এটা কিন্তু মারাত্মক একটা আমাদের ভুল হবে। কাজে সবার প্রতি অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, এই যে সিভিল সোসাইটির পার্ট, আপনি কলেজের শিক্ষক হন, স্কুলের শিক্ষক হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই হন, আপনারা এটাতে এগিয়ে আসুন। আমরা যখন একসাথে এই কাজগুলি করবো, ইট উইল বি এ গ্রেট ফোর্স, যে ফোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এদেরকে প্রতিহত করতে পারবো।
মিনা ভাই আপনাকে ধন্যবাদ। শরীফ ওসমান আপনার শেষ মন্তব্যটা শুনি। জি, আমি শেষের একদম সংক্ষেপে যেটা বলতে চাই, আসলে সার্জিস তো চলে গেল, মানে এটা ভালো লাগলো অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা এবং নতুন করে শেখার অন্তত মানসিক এটা অবশ্যই গুড সাইন। তো আমি এটা ধন্যবাদ জানাই। আর যেটা আমার বলবার ইচ্ছা সেটা হলো, আপনাদের লড়াইটা আসলে নতুন করে শুরু হলো। এটা হলো আমার আসলে কথাটা খুবই ক্লান্তিকর, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত একটা লড়াই করলেন। তো এটা কনক সরোয়ার ভাই আজকে আসলে মনে করিয়ে দিলেন, নইলে আমিও আজকে বলবো করে যে আপনার বোন পর্যন্ত যেভাবে বাংলাদেশে গ্রেফতার হয়ে জুলুমের শিকার হলো, মানে আপনার জায়গা থেকে। তো এরকম তো আসলে বাংলাদেশের প্রতিটা মানুষই। তো আমি যেটা আসলে বলতে চাই যে আমাদের এই যে আরবান মিডল ক্লাসের মধ্যে একটা, এই যে একটু সে রবীন্দ্রসঙ্গীত গাবে, একটু ছায়ানটে যাবে, এরপরে এই যে হুজুর টুজুর মারা গেলে এগুলো রাইট না, মানে যেগুলোকে অনেকটা আমি বলতে চাই যে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেক আগের যদিও। তো ওইটাই আসলে যে মানে আমি যেগুলো করব এগুলো হলো অ্যাকনলেজ করা তোমার হলো দায়িত্ব, আর তুমি যেগুলো বলবা এগুলো হচ্ছে উগ্রবাদী কথাবার্তা। তো আসলে একদম ফ্যাসিবাদের গোড়ার ন্যারেটিভকে ভাঙতে হবে। মানে ফ্যাসিবাদের অর্ধেক রেখে বাকি অর্ধেক আমরা আবার পলিশ করব, এটা হবে না। আমাদের যেটা করতে হবে, গত দীর্ঘ সময় যেই ফ্যাসিবাদের যেই ন্যারেটিভ গুলো নির্মিত হয়ে বাংলাদেশকে এভাবে করা গিয়েছিল, সেই ন্যারেটিভ গুলো ভেঙে দিতে হবে। আর সব থেকে বড় ন্যারেটিভ তো আমরা ভেঙে ফেলেছি যখন আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা বলে বাংলাদেশের মানুষ নেমে এসেছে, রক্ত দিয়েছে। সুতরাং এখন আর আমাদের সুশীল হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ইনসাফের মানুষ হবো। আই রিপিট, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের নাগরিক এবং ইনসাফ নিশ্চিত করব। ইনসাফের বাংলাদেশের জন্য আমরা নতুন একটা সংগ্রাম করব। এবং সর্বশেষ বলতে চাই, আমরা একটা অভ্যুত্থান করেছি, বিপ্লবের কাজটা সম্ভবত এখন আমাদের সবাইকে মিলে শুরু করতে হবে। সেটা আগামী 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত, ফসল না আসা পর্যন্ত আমাদের কামড় খেয়ে পড়ে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আপনাদের জন্য দোয়া করি। আর বাংলাদেশের জনগণ নিশ্চয়ই তাদের কাছে, মানে তারা তো আমাদের সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ওসমান আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং পাশাপাশি আমি প্রসঙ্গটা বলতে যেও ভুলে গেছি, আমাদের এই যে বদমাশ এই যে মঞ্জুরুল হাসান বুলবুল, আমাদের ডিবিসি টেলিভিশনের ইকবাল সোবান চৌধুরী, বিএসএস এর ওমর ফারুক, তারা এখনো বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কেন কোন মানে ড্যাডি তাদেরকে রক্ষা করতেছে ইউনূস সরকারে আমি জানি না। নিশ্চয়ই কেউ না কেউ আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আনটাচড, এমন একটা অবস্থা আর কি। তো এইসবের কোনো সুযোগ নাই বাংলাদেশে। যদি কোনো উপদেষ্টা যদি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আইনের বাইরে যে কাজ করেন, তাহাকে আমরা ল্যাংটা করিয়া ছাড়িয়া দিব, এ ব্যাপারে তারা প্রস্তুত থাকবেন। অর্থাৎ ছাত্র জনতার এত আত্মত্যাগ বা এত রক্ত বিসর্জনের পরে, এত রক্তের পরে আপনারা ক্ষমতায় যে মহামানব হয়ে যাবেন, মহাপুরুষ হয়ে যাবেন, সেই সুযোগ নাই। আপনাদেরকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের প্রতি অনুকম্পা দেখান বা নিজের স্বার্থ বিবেচনায় কাজ করেন, তাহলে কিন্তু পরিণতি সুখকর হবে না, সেটি আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারেন। তো আজকে আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে মাসুম মাহবুবের নেটের সমস্যা হচ্ছিল, সার্জিসও বিদায় নিয়েছেন। তারপরে আমি ধন্যবাদ জানাই, তারা অনেক সময় দিয়েছেন, ইলিয়াসেও অনেক সময় দিয়েছেন। প্রত্যেকের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমরা কাল পরশু আবারও বসবো, আবারও আলোচনা করবো, সার্বিকটা পরিস্থিতি রিভিউ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।